আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হবার আহ্বান হাসনাতের। নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, আসিফ মাহমুদের স্ট্যাটাস। প্রহসন অভিযোগ হাসনাতের, পরে গ্রেফতার আইপি। গ্রাহকের কয়েকশো কোটি টাকা লুট করেছে বায়রা লাইফ ইন্স্যুরেন্স। এমডি থেকে সব কর্মকর্তা জড়িত, দেউলিয়া হয়ে বন্ধ 240টি কার্যালয়। ময়মনসিংহে রাজন হত্যায় 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু। 10 লাখ টাকা না পেয়ে ক্রসফায়ার। 8 বছরেও শোক কাটেনি পরিবারে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। জম্মু কাশ্মীরে হামলায় দিল্লির দাবি অস্বীকার ইসলামাবাদের। ভারতে ভুয়া খবরের বন্যা, বলছে আল জাজিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, আপনি তো সেখানে রয়েছেন, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্র জনতার পক্ষে কি কি কর্মসূচি আসলো জানাবেন। ইশরাত, আমরা প্রধান উপদেষ্টার যে তার ঠিক সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে যে আন্দোলনটি আসলে গতকাল রাত থেকে শুরু হয়েছে, গতকাল রাত 10টা থেকে, সেটি কিন্তু এখন 12 ঘন্টা পেরিয়ে গেছে। অর্থাৎ টানা 12 ঘন্টা ধরে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো তারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে তখন কিন্তু আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে আওয়ামী লীগ নয়, অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু তাৎক্ষণিক তারা সেটি আসলে প্রত্যাখ্যান করে এবং সেটিকে একটি প্রহসনমূলক বক্তব্য সেটি কিন্তু আখ্যায়িত করেছে হাসান আব্দুল্লাহ। অর্থাৎ তারা বলছেন যে কোনো মূল্যে হোক আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আমরা সারা রাত থেকে আসলে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম এবং রাত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন ইসলামিক দল, ছাত্র শিবির সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু এসেছেন এখানে, তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে এখানের যে সমাবেশটি হচ্ছে, এখান থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি আসলে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে তারা আসলে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত যে ঘোষণা সেটি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা টানা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে যাবে। এবং এখানে তারা আসলে কালকে রাত থেকে যে স্লোগানগুলো দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং তারা বেশ কিছু দাবি করছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং গতকাল আগের দিন একটি ঘটনা ঘটেছে। বিগত সরকার আওয়ামী লীগের সরকারের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু আসলে দেশ ত্যাগ করেছে। এই ঘটনায় তারা আসলে বেশ ক্ষুব্ধ হয়েছে। তারা বলছেন যে এই বর্তমান সরকারের পক্ষ থেকে আসলে এই রাষ্ট্রপতিকে তারা সেফ এক্সিট দিয়েছে, অর্থাৎ দেশ ত্যাগ করতে সাহায্য করেছে এবং এটি তারা তীব্র সমালোচনা করেছেন। এবং এমন ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এবং আওয়ামী লীগ যারা দোসররা রয়েছেন এবং আওয়ামী লীগে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদের কেন আসলে এখন পর্যন্ত এই 9 মাস পেরিয়ে গেল তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না এবং এখনো তারা কিভাবে আসলে প্রকাশ্যে এই দেশের মাটিতে ঘুরে বেড়ায়, আর সেটি কিন্তু তাদেরকে দাবি তুলেছেন। তো এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি গান আসলে পরিবেশন করা হচ্ছে, দেশাত্মবোধক গান, এবং সেখানে আসলে এইটা আসলে তাদের একটা প্রতিবাদের ভাষা হিসেবে তারা বলছেন। গতকাল রাত থেকেও দেখেছি আমরা একইভাবে আসলে তারা বিভিন্ন গানের মাধ্যমে, দেশাত্মবোধক গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ তারা আওয়ামী লীগের যে বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তারা আসলে ফিরে যাবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে আপনাদেরকে যুক্ত রেখেছি রাত থেকে, এবং সর্বশেষ যে খবর আমরা এই সমাবেশ এখান থেকে আসলে পেয়েছি, ছাত্র জনতা থেকে জানিয়েছে যে আজ যেহেতু শুক্রবার এবং জুম্মার নামাজের পরে এই প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারা একটি অস্থায়ী মঞ্চ সেটি তারা তৈরি করেছে এবং সেখানে একটি তারা সমাবেশ করার কথা রয়েছে। এবং গতকাল রাতে আপনারা জেনে থাকবেন যে জুলাইয়ের অন্যতম যোদ্ধা সাজিস আলম তিনি কিন্তু
আসলে ঢাকার বাইরে ছিলেন, তিনি পঞ্চগড় অবস্থান করছিলেন এবং যখন আসলে হাসনাত আব্দুল্লাহ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টের মাধ্যমে যখন আহ্বান করে সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা মানুষ রয়েছে তারা যাতে এখানে এসে তাদের সাথে আসলে সংহতি জানায় এবং এখানে তাদের যে আন্দোলন সেখানে যাতে তারা যুক্ত হয়, তো সেই ডাকে সারা দিয়ে কিন্তু সাদিস আলম কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে যখন শ্রেণী পেশার মানুষ রয়েছে তারা যাতে এখানে আসেন যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ান। এবং তারা বলছে এটি আসলে শেষ সুযোগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছেন এটি আসলে শেষ সুযোগ বলে তারা আখ্যায়িত করছেন। তো সাদিস আলমকেও আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সাদিস আলম কিন্তু শুধু পঞ্চগড় থেকে এখানে এসে তাদের সাথে সংগতি জানিয়েছে এবং তিনি যুক্ত হয়েছেন কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবনে। তো আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবির আন্দোলনের এই ছিল সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে উত্তাল ছাত্র জনতা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে রাতভর উত্তাল ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। হাসনাত আব্দুল্লাহর ডাকে সাড়া দিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণাও দেয় উপস্থিত ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগানে প্রকম্পিত হয় চারপাশের এলাকা। এ সময় বিগত সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। অর্থলোভী, ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর সড়কে অবস্থান নেয় জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় যমুনার চারপাশে যানবাহন চলাচল বন্ধ করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ। সপ্তাহখানেক আগে নিষিদ্ধ করার এ প্রক্রিয়া শুরু হয় বলেও স্ট্যাটাসে জানান তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। এদিকে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি করে এনসিপি। তবে আরেকটি পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ জানান, তার পোস্ট এই আন্দোলন দমনের উদ্দেশ্যে করেননি তিনি। আসিফ লেখেন, গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ও নিশ্চিহ্ন করাই জুলাইয়ের অঙ্গীকার। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেয়া প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন। তিনি পোস্টে লেখেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে। তিনি আরও লেখেন, আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠক যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদ্রাসার ছাত্র মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কর্মী সমর্থকরা বাড়ি ঘেরাও করে বাধা দেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় আইভিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছাত্র আন্দোলনের সময় নিহত মিনারুল হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার চুনকাকুটির নিজ বাড়ির থেকে সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় তার কর্মী সমর্থক সহ এলাকাবাসী। আশেপাশের মসজিদের মাইক দিয়ে জানালে শত শত মানুষ এসে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এ সময় আইভি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেন তিনি রাতে নয় দিনে যাবেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভির বাড়ির সামনে স্লোগান দিয়ে আইভির মুক্তির দাবি করেন তার সমর্থকরা। আর তো কোনো দুর্নীতি নাই, আর কি অপরাধ একটা দল করাতে কি দরকার? আইভি বিএনপি আইভি আওয়ামী লীগ এগুলো কিচ্ছু না। আমরা মহিলারা চাই না, একটা বাজে আমি 18 নম্বর থেকে 16 নম্বরে আসছি আইভি ভরসায়। উনি রাজনৈতিক মানুষ হিসেবে আমাদের কাছে জনপ্রিয় না। উনি একজন ভালো মানুষ, উনি সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। পরে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে ইটপাটকেল ছড়ে দুর্বৃত্তরা, ছড়ে ককটেলও। কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন বলে দাবি আইভির। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? এদিকে পুলিশ বলছে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় তার নামে হওয়া 3টি হত্যা মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সরকার পতনের পর মেয়র পদ বিলুপ্ত হলে বাড়িতেই অবস্থান করছিলেন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বাজার পরিস্থিতি। ভোলার বাজারগুলোতে বেড়েছে শাকসবজি সহ মাছ মাংসের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ব্যবধানে কিন্তু নিত্য পণ্যের দাম বেড়েছে, আমরা এমনটি জেনেছি। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে। আপনার 80 টাকা যে কাঁচামরিচ ছিল সেটি কিন্তু আজকে কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকা। এবং একই সাথে পটল, ঢেঁড়স, বটবটি সহ যে অন্যান্য নিত্যপণ্য রয়েছে, গাজর রয়েছে, সেগুলো কিন্তু গড়ে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটি আমরা জেনেছি। এবং আজকে এখন আমরা ভোলার কাঁচা বাজারে রয়েছে, একটু চিত্র দেখাতে চাচ্ছি। বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের, কিন্তু বাজারে যে দরদাম সেটি নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। তারা বলছিলেন যে ব্যবসায়ীরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং কেউ কেউ আবার অভিযোগ করছেন বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দরদাম কমছে না। এবং আমরা মাছ এবং মাংসের বাজারও ঘুরেছি, সেখানেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি। যদিও মাছ মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। কিছুদিন আগে ইলিশ ধরা শুরু হওয়াতে ভোলার বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু দাম অনেকটাই আকাশ ছোঁয়া। ক্রেতারা বলছিলেন যে প্রতি কেজি ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা দরে প্রকার ভেদে। এবং যেহেতু ইলিশ ধরা শুরু হয়েছে, মাছের সরবরাহ বেড়েছে, তো সেই হিসেবে এই দরদাম আসলে নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও কিন্তু আসলে সেটি নিয়ন্ত্রণে না থাকায় ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এবং ক্রেতারা আমাদেরকে বলছিলেন যে আসলে বাজার যদি নিয়মিত মনিটরিং করা হয় সেক্ষেত্রে নিত্যপণ্যের দরদাম যা রয়েছে সেটি আসলে কিছুটা নাগালের মধ্যে আসবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো বিক্রেতারা বলছিলেন যে আসলে এই যে বেশ কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত হয়েছে এবং পাইকারি আড়তগুলোতে যে
সংকট রয়েছে, সেই সংকটের কারণে স্থানীয় বাজারে এই সবজি সহ অন্যান্য পণ্য সরবরাহ কম থাকায় তারা কিছুটা বেশি দামে এগুলো বিক্রি করছেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ভোলার বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। এ যেন রক্ষকই ভক্ষক। গ্রাহকের সব টাকা লুট করে খেয়েছেন বাইরা লাইফ ইন্স্যুরেন্সের এমডি থেকে সব কর্মকর্তা। ইন্স্যুরেন্সটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে সারা দেশের 240টি কার্যালয়। টিকে আছে শুধু প্রধান কার্যালয়টি। 12 বছর ধরে কোনো গ্রাহকের টাকা তো দেয়নি, বরং চাঞ্চল্যকরভাবে শতকরা 150% হারে কমিশন বাবদ আত্মসাৎ করেছে কয়েকশো কোটি টাকা। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। তো নাই, বরং আমার আসল যে 36,000 টাকা সেখান থেকেও 2700 টাকা কম আছে। আমরা যে টাকাটা জমা দিব ওইখানে মানে অফিসও নেই, লোকও নেই। কিস্তি 40টার ঊর্ধ্বে গেছে আর কি, এখন সিলিমের কোনো খবর নাই। বাইরা লাইফ ইন্স্যুরেন্স বিমা গ্রাহক তারা। বিমা পলিসি শেষ হলেও তাদের মতোই টাকা না পেয়ে পথে বসেছে আরও কয়েক হাজার গ্রাহক। গ্রাহকের টাকা আত্মসাৎ করে ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান এখনও লুটেপুটে খাচ্ছেন প্রতিষ্ঠানটি। অথচ জীবনকে ঝুঁকিমুক্ত করতে বিমায় টাকা সঞ্চয় করলেও সেই গ্রাহকদেরই ঝুঁকিতে ফেলেছে বাইরা লাইফ ইন্স্যুরেন্স। শিকার হলেন ভয়াবহ প্রতারণার। কর্মকর্তারা লুটপাটে লাপাত্তা বাইরা লাইফ ইন্স্যুরেন্সের সারা দেশের 240টি কার্যালয়। শত শত কোটি টাকা হাতিয়ে সারা দেশের মানুষকে সর্বশান্ত করে এখন টিকে আছে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়টি। বিমা পলিসির মেয়াদ শেষ হলেও আজও টাকা পাওয়ার অপেক্ষায় বাইরার কয়েক হাজার গ্রাহক। অনুসন্ধানে দেখা যায় 2000 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। মূলত অ্যাসোসিয়েশনটির নিয়ন্ত্রণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিটি। নিয়ন্ত্রক ছিলেন বাইরার সাবেক সভাপতি আবুল বাশার, যিনি আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে মালিক হয়েছেন শত শত কোটি টাকার। বিমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মিডওয়ে ওভারসিসের মালিক রফিকুল হায়দার ভূঁইয়া। পরিচালক হিসেবে আছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক ও বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। একই সাথে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লোটাস কামাল, যারা প্রত্যেকে আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ান শ্রমবাজার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। স্বৈরাচার আমল থেকে ইন্স্যুরেন্সটির টাকা লুটপাটকারীদের অন্যতম মাস্টারমাইন্ড ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান। এমডি হয়ে মামুন খান এখন বেপরোয়া। তথ্যে দেখা যায় একজন গ্রাহকের 100 টাকা জমা হলে 150 টাকা যায় কমিশন বাবদ। অর্থাৎ বছরে 1 কোটি টাকা জমা হলে তার 1.5 কোটি টাকা পেটে যায় কর্মকর্তাদের। মূলত এমন অপকৌশলে ইন্স্যুরেন্সটির সম্পত্তির টাকা হাতিয়ে নেয় মামুন খান নিজেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নারী কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক নারী কর্মকর্তা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে মামুনের বিরুদ্ধে। জানান ফেসবুক মেসেঞ্জারে ডিরেক্টর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। আমার কাছে প্রুফ আছে যে সে ফেসবুকে আমাকে এসব প্রস্তাব দেয়, আর আমি যখন তাতে রাজি না হয় সে আমার উপর অত্যাচার শুরু করে প্রতিনিয়ত। এ নিয়ে বাইরার এমডি অভিযুক্ত মামুনের মুখোমুখি দেশ টিভি। বাইরা লাইফের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। একই সাথে নারী কর্মকর্তাকে কুপ্রস্তাবের বিষয়ও স্বীকার করেন তিনি। ঠিক আছে, ওটা আমি বললাম যে কনভারসেশন হয়েছে এবং ওখানেও যে শব্দগুলো আছে এটা ঠিক না। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটি কমিটি করে আইডিআরএ। বাইরা ইন্স্যুরেন্সের এমন ভয়াবহ প্রতারণায় নির্বিকার প্রশাসন। জীবনের পুঁজি হারিয়ে অসহায় সম্বলহীন কয়েক হাজার গ্রাহক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয়ের ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা। ঠিকমতো নেই জানলা দরজাও। তারপরেও চলছে শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা, দুশ্চিন্তায় অভিভাবক। ভবনগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়টির ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা। ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও ঝুঁকিপূর্ণ এসব ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম।
এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারো মাথায় ভেঙে পড়ে যাওয়া ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের পাঠাতে ভয় করে, বলে যে ম্যাম এটা যে কোনো সময় আমাদের বাচ্চাদের মাথায় খসে পড়তে পারে। বিদ্যালয়গুলোর এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদানে আতঙ্কিত অভিভাবকরাও। সন্তানদের স্কুলে পাঠিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তাদের। দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের দাবি তাদের। বিল্ডিং এর রডগুলো বের হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরছে। এখানে এই বিল্ডিং এ খুব রিস্ক। স্কুলের অবস্থা খুবই খারাপ, ভিতরে ফাট ধরেছে, বাচ্চাদের পড়াশোনা করার উপযুক্ত না। আর ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে পাঠদানে অনুপযোগী বিদ্যালয়ের ভবনগুলো চিহ্নিত করেছেন তারা। তালিকাও পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত আসলেই নেবেন ব্যবস্থা। জরাজীর্ণ ভবনটি অ্যাভয়েড করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি। পাশাপাশি আমরা লালনগর সহ আরও 13টি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নামের তালিকা ইতিমধ্যে আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ৮ বছর আগে ময়মনসিংহের রাজন মিয়াকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় তৎকালীন ডিবির ওসি আশিকুর রহমান আশিক সহ ১৭ পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পিবিআই। নিহতের পরিবার জানায় ১০ লাখ টাকা না দেয়ায় রাজনকে গুলি করে হত্যা করা হয়। স্বজন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। ২০১৮ সালের ২২ মে রাজনকে মাদক মামলায় ধরে নিয়ে ১০ লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। টাকা না পেয়ে ২ দিন পর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। ২০২৪ সালের ২০ অক্টোবর নিহতের বাবা আদালতে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ২৩ এপ্রিল পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজনের মেয়ে নুসাইবা দাদা দাদির কাছে বড় হচ্ছে এবং ন্যায় বিচার চেয়েছে সে। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। রাজনের মৃত্যুতে পরিবারের সদস্যরা এখনো শোকাহত। আটকের পর ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অনেক নির্যাতন করছে। 2 দিন পরে আমার ভাইয়ের লাশ পাইছি আমরা। রাজনের মতো মুন্না, পায়েল ও ইদ্রিসকেও মাদক অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়। এসব ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন নাগরিক নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টাকার বিনিময়ে টার্গেট কিলিং করেছে। অভিযুক্ত ওসি আশিকুর দাবি করেন সবকিছু আইন মেনেই হয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর পিবিআই বলছে তদন্ত চলছে এবং সময় মতো প্রতিবেদন দেয়া হবে। রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। আলাদা হয়তো সেই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু সে একটা মাদক মামলার নিয়মিত আসামি, যেটা জজ কোর্টে বিচারাধীন চলছে। পোস্টমর্টেম হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু যে ডিজিজড রাজন তার বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা আছে, সেই বিষয়গুলো আমরা ২০১৭ সালের ৫ জুলাই ডিবির ওসি হিসেবে যোগ দিয়ে মাত্র ১ বছরে ২২ জনকে ক্রসফায়ারে হত্যা করেন আশিক। বেপরোয়া কর্মকাণ্ডের কারণে ২০১৮ সালের ১৯ জুলাই বদলি করা হয় তাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে আমের বাজার সম্পর্কে বিস্তারিত বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দেখছেন সংবাদ সকাল।